নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। এটাই লাস্ট সেমিস্টার, তাই নীরা ক্লাস ফাঁকি দিতে চায় না। এবার ঢাকায় আসার পর নীরার জীবনের রুটিন বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। আগে কর্তব্যের খাতিরে মোর্শেদের কাজগুলো করত, কিন্তু আজকাল যত্নের সাথে করে। শুধু কি যত্ন, সাথে একটু ভালোবাসা কি নেই? নীরা বেশ ভাবে বিষয়টা নিয়ে। ভাবনার কারণ হলো মোর্শেদের নীরবতা। নীরা যত যাই করুক, মোর্শেদ কোনো কিছুতেই আগের মতো উচ্ছ্বসিত প্রশংসা বা সাড়া দেয় না। সকালে উঠে নিজের মতো খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। সন্ধ্যায় কখনো কখনো বাড়ি ফিরলে চুপচাপ টেবিলে রাখা খাবার খেয়ে নেয়, কখনো কখনো খায় না, বলে খেয়ে এসেছে। নীরাও আর কথা বাড়ায় না। অবিশ্বাস্য হলেও সত্যি যে, এই গুরুগম্ভীর মোর্শেদকে নীরার কেমন যেন ভয় লাগে। কিন্তু সেই সাথে এত বড় বাড়িতে শুধু দুজন থাকে, তার উপর কথাবার্তা নেই, সবকিছু মিলে নীরার দম বন্ধ লাগে। গত 1 মাসে নীরা হাঁফিয়ে গেছে। আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে, একটা ক্লাস হয়নি তাই। খুব ক্লান্ত লাগছিল, তাই কিছু না খেয়েই ঘুমিয়ে গেল। তার সেই ঘুম ভাঙল সন্ধ্যা 7টা নাগাদ। চোখ ডলতে ডলতে উঠে এসে দেখলো ডাইনিং এ বসে কফি খাচ্ছে মোর্শেদ। ওকে দেখে একবার তাকালো, তারপর আবার মোবাইলে মনোনিবেশ করলো। তুমি কখন এলে? আচমকা নীরার মুখে তুমি শুনে চমকে উঠল মোর্শেদ। নিজের অবাক ভাব লুকিয়ে কুঞ্চিত ভ্রু নিয়ে নীরাকে দেখল আপাদমস্তক। মোর্শেদের সে দৃষ্টি দেখে নীরা মিয়ে গেল। সে কি ভুল কিছু বলেছে? স্বামীকে তো মানুষ তুমি করেই বলে নাকি? বান্ধবী মল্লিকা তো সে কথাই বলল। তোর কি শরীর খারাপ? মোর্শেদের গমগমে কণ্ঠ শুনে বুক কেঁপে উঠল নীরার। না তো, কেন? হঠাৎ করে তুমি করে বলছিস যে? জ্বর টর হয়েছে নাকি? না, শরীর ঠিকই আছে। কি রান্না করব রাতে? নীরা এবার ইচ্ছে করেই সম্বোধন এড়িয়ে গেল। যা খুশি, আমার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নেই। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, তাহলে খিচুড়ি করি, সাথে ডিম ভাজি আর ছোট মায়ের দেয়া আমের আচার আছে। খুব মজা লাগবে। নীরা উচ্ছ্বসিত হয়ে বকবক করে। মোর্শেদ বিরস বদনে উঠে রুমে চলে গেল। নীরার কথার জবাবে কেবল ছোট করে বলল, তোর যেমন ইচ্ছে। এইটুকু রান্না করতেই নীরার 9:30 বেজে গেল। তারপর চট করে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার বেড়ে মোর্শেদকে ডাকল। খিচুড়ির পাতে 2 চামচ ঘি ছড়িয়ে দিল। মনে মনে খুব করে আশা করে আছে মোর্শেদ খেয়ে ওর রান্নার প্রশংসা করবে। নীরা খাচ্ছে আর কিছুক্ষণ পর পর আর চোখে মোর্শেদকে দেখছে। মোর্শেদ নিঃশব্দে খেয়ে যাচ্ছে। নীরা না পারতে জানতে চায়। মোর্শেদের গরুর মাংস পছন্দ বলে আজ সারপ্রাইজ হিসেবে গরুর মাংস করেছে জীবনে প্রথমবার। তাও মোর্শেদ চুপ। খিচুড়ি খেতে ভালো লাগছে? উদ্ধৃতি চিহ্ন। হুম। আর গরুর মাংস কেমন হয়েছে? হুম। নীরা এবার রেগে গেল। কি হুম হুম করছিস কখন থেকে? এত কষ্ট করে রান্না করলাম, একটু প্রশংসা করতে পারছিস না? কি হয়েছে তোর? সারাদিন একা একা থাকি, বাসায় এলে আমার সাথে একটু গল্প করা যায় না? বাহ, তুমি থেকে তুই স্বরূপে ফিরলি তবে। আর তোর সাথে কি কথা বলবো? তোর তো আমার কথা পছন্দ না, তাই তোকে বিরক্ত করি না। নিজের ব্যবহারে মনে মনে লজ্জিত হলো নীরা। এতদিন মোর্শেদ ওর আগে পিছে ঘুরেছে, তখন ও মোর্শেদকে পাত্তা দেয়নি, আর এখন অল্প কয়েকদিনের ভেতর নীরা হাঁপিয়ে গেল। তাহলে মোর্শেদের না জানি কত কষ্ট হয়েছে। তখনকার কথা আলাদা, এখন তো একটু কথা বলতে পারো। উফ, তোর এই তুমি করে বলাটা যেন কেমন লাগছে। দয়া, তুই তুই বল। এসব আমি নিতে পারছি না। দেখা যাবে হার্ট ফেল করে পগারপার হয়ে গেছি। মোর্শেদ আকাশের দিকে ইশারা করল। বালাই ষাট, এত আজেবাজে বকিস কেন? আচ্ছা যা, তুমি করে বলা বন্ধ, তবুও আমার সাথে একটু কথা বলিস। গেলাম, ঘুম আসছে আমার। সকালে আবার অফিস আছে। মোর্শেদ যেন শুনতে পায়নি এমনভাবে কথা বলল। নীরার জবাবের অপেক্ষা না করেই চলে গেল। এবার বড্ড অভিমান হলো নীরার। নিজেকে কেমন যেন অনাহুত মনে হলো। এদিকে মাও ঠিকঠাক মতো কথা বলে না ওর সাথে। এদিকে মোর্শেদেরও একই অবস্থা। কোথায় যাবে সে? বাবা এইভাবে চলে যে একদম ঠিক করেনি। বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই বুঝতো ওকে। এভাবে অবহেলায় দূরে সরিয়ে দিত না। না, একটা ভুল করেই ফেলেছে ও, তাই বলে এভাবে সাজা দেবে সবাই মিলে? আর মীরাপা, সে কিভাবে পারলো এত কিছু করতে? তার কি একটুও বুক কাঁপলো না? দেখা হলে ঠিক ঠিকের জবাব চাইবে নীরা। বাসায় যেতে ইচ্ছে করছে না নীরার। ক্লাস শেষে মল্লিকাকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে হালকা খেয়ে নিল। শপিং এ যাবি? তুই আর শপিং? তোর কি শরীর খারাপ নাকি কে নীরা? মল্লিকা অবাক হয়। যে মেয়েকে ঠেলে ঠুলে শপিং এ নেওয়া যায় না, সে আজ নিজ থেকে শপিং এ যেতে চায়। না রে, শরীর ঠিকই আছে, আসলে বাসায় যেতে ইচ্ছে করছে না। এত তাড়াতাড়ি যেই বা কি করবো? ওহো, তাহলে এই ব্যাপার। ভাইয়ার সাথে সব ঠিকঠাক হলো তোর? কোথায় আর হলো, আগে আমার সাথে সারাক্ষণ লেগে থাকতো, আর এখন আমার দিকে ফিরে তাকানোর সময় হয় না। আমার কি মনে হয় জানিস, ভাইয়া ইচ্ছে করেই এমন করছে। তুই হয়তো একটু বেশিই কষ্ট দিয়ে ফেলেছিস ভাইয়াকে। হুম, তা তো দিয়েছি, মনে মনে বলল নীরা। মল্লিকা কিছু বলতে যাবে তার আগেই ওর ফোন বাজলো। কথা বলেই তড়িঘড়ি করে উঠল। নীরা, খুব জরুরি কাজ পড়ে গেছে রে বাসায়। আমি গেলাম রে। কি হয়েছে? মা মনে হয় অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, যা তাড়াতাড়ি।
মল্লিকা যাওয়ার পর অনেকক্ষণ একা একাই বসে রইল নীরা। কফি খেলো চুপচাপ, তারপর বিল পে করে অলস হেঁটে শপিং মলে ঢুকলো। আনমনে এটা ওটা দেখে সময় নষ্ট করছে। হঠাৎই পেছনে থেকে ডাক এলো, নীরা। নীরা আশেপাশে তাকিয়ে খুঁজল কে ডাকছে। কাউকে খুঁজে না পেয়ে এক্সেলেটরে উঠতেই আবার ডাকলো, এই যে এখানে আমি। এবার পাশ ফিরতেই মীরাকে দেখতে পেল, সাথে ছোট একটা পিচ্চি ছেলে। মুখে একেবারে মীরার আদল। পিচ্চিটাকে দেখলেই আদর করতে মন চায় নীরার। মীরা নীরার হাত ধরে টেনে নিয়ে এলো এক কোণে। কি রে, একা একা ঘুরছিস যে? এমনিতেই। তুমি এখানে কি করছো? দায়সারা ভাবে জিজ্ঞেস করে নীরা। ওর মোটেও মীরার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কি রে, রাগ করেছিস আমার উপর? না, রাগ করব কেন? এখন ভালো আছো তো? তোমার তো আবার নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে ভালো লাগে না? শোন, আমি ইচ্ছে করে কিছু করি নাই রে। বাড়িতে যেতে বাধ্য হয়েছিলাম। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে জানিস। অল্প বয়সে ভুল করেছিলাম, তার মাসুল দিচ্ছি এখানো। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। আমার জন্য বাবা মারা গেল। বিশ্বাস কর, আমি কখনো এরকমটা চাইনি। তাই কি চেয়েছো তাহলে? সত্যি বলছি রে, আমি বাধ্য ছিলাম। রিয়াজ বাচ্চাটাকে আটকে রেখে আমাকে বাবার কাছে পাঠিয়েছিল। বলেছিল টাকা না নিয়ে আসলে বাচ্চাটাকে কিছু একটা করে ফেলবে। আমি কি করব বল? বাধ্য হয়ে আমাকে বাড়ি যেতে হয়েছিল। যে বাসা থেকে নিজ ইচ্ছায় বেরিয়ে এসেছিলাম সেখানে আবার ফেরত যাওয়া কতটা লজ্জার তোকে কিভাবে বোঝাই বলতো? নীরা কিছু বলে না, আসলে কি বলবে বুঝতে পারছে না। শোন, আমি রিয়াজকে ছেড়ে দিয়েছি। এখন একাই আছি আমার এই পুতুলটাকে নিয়ে। মোর্শেদি সব ব্যবস্থা করে দিয়েছে। একটা চাকরিও ম্যানেজ করে দিয়েছে। ভালোই আছি এখন। শোন নীরা, তুই খুব লাকি যে মোর্শেদের মতো লাইফ পার্টনার পেয়েছিস। ও তোকে অনেক সুখে রাখবে দেখিস। নীরার কানে যেন আর কিছু ঢুকলো না। তার কানে মীরার বলা কথাগুলো বেজে যাচ্ছে অনবরত। মাথায় কেবল একটা নামই ঘুরছে, মোর্শেদ। আচ্ছা, মোর্শেদ কি কখনো তাকে ভালোবেসেছে? খুঁজেও যখন নীরাকে পেল না তখন মোর্শেদের বড্ড ভয় হলো। নীরার আবার কিছু হলো না তো? আজ সারাদিনে একবারও কথা হয়নি নীরার সাথে। ভেবেছিল অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে, কিন্তু শেষ মুহূর্তে এসে জরুরি কাজে আটকে গেল আর বাড়ি ফেরার কথা মাথা থেকে পুরোপুরি আউট হয়ে গেল। মোর্শেদ বার কয়েক নীরাকে ডাকলো কিন্তু কোনো সাড়া পেল না। মোর্শেদ এবার ঘামতে লাগলো। কি করবে না করবে মাথা কাজ করছে না একদম। ফোনটা হাতে নিয়ে ভাবছিল কাকে ফোন দেবে। পর মুহূর্তেই মনে হলো, আরে নীরাকেই তো ফোন করা হয়নি। নীরাকেই একবার ফোন দিয়ে দেখা যাক। ফোন বাজছে বেডরুমে। মোর্শেদ দৌড়ে গেল, দেখলো বিছানায় ফোনটা অলস পড়ে আছে। মোর্শেদ মাথা চুলকে একবার ভাবলো, ফোন আছে তার মানে ফোনের মালকিনও বাড়িতেই থাকার কথা। তবে সে আছে কোথায়? কি মনে হতেই মোর্শেদ একবার বারান্দায় উকি দিল। যা ভেবেছিল তাই। নীরা দু হাঁটুর মাঝে মাথা রেখে গুটিসুটি মেরে বসে আছে। মোর্শেদের ভ্রু কুঁচকে গেল। এভাবে বসে আছে কেন মেয়েটা? বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এই নীরা, কি হয়েছে তোর? এভাবে অন্ধকারে বসে আছিস কেন? মোর্শেদের গলা শুনে নীরা চকিতে একবার ঝট করে মোর্শেদের দিকে তাকালো, তারপর উঠে এসে মোর্শেদের বুকে ঝাঁপিয়ে পড়ল। মোর্শেদ কিছুটা বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রিয় মানুষটা এত কাছে, মোর্শেদের খুশি হওয়ায় কথা। এই দিনটার জন্য কবে থেকে ওয়েট করছে সে। অথচ আজ কেন যেন খুশি হতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই বুঝলো ওর শার্টটা বুকের কাছে ভিজে যাচ্ছে। তার মানে নীরা কাঁদছে। মোর্শেদ নীরাকে দু হাতে আগলে ধরতে যেয়ে বুঝলো মেয়েটা কান্নার তোড়ে কাঁপছে ক্রমাগত। মোর্শেদ নীরার মাথায় হাত বুলিয়ে দেয়। নীরা, কি হয়েছে? কাঁদছিস কেন? তোরা সবাই ভালো, কেবল আমিই খারাপ। আমার ভুলের কারণেই বাবাকে হারালাম। তোকেও সারা জীবন ভুল বুঝে গেলাম। আমি অনেক খারাপ, অনেক খারাপ। কে বলেছে তোকে? আমি বলেছি কিছু? উদ্ধৃতি চিহ্ন। নীরা মাথা নাড়ে। আমি জানি তোর বলতে হবে কেন। মা তো নিজের মুখেই বলল সেদিন, শুনিসনি? ও তো বড় মা রাগের মাথায় বলেছে। কিন্তু সবাই জানে তোর মন কতটা ভালো, সবার জন্য তুই কতটা ভাবিস। উহু, আমি সত্যিই খারাপ। তোর সাথে এতদিন কত খারাপ আচরণ করেছি অথচ তুই কিছুই বলিসনি আমাকে। আলতো করে নীরার মুখটা তুলল মোর্শেদ। চোখের পানি মুছে দিতে দিতে বলল, পাগলি, কেঁদে কেটে আমার শার্ট ভিজিয়ে দিয়েছিস। আর কত কাঁদবি? আর খামোখাই কাঁদছিসই বা কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? কারো কিছু বলতে হবে কেন? আমি কি এতটাই অবুঝ যে নিজে নিজে কিছু বুঝবো না? তুই তো নিজেকে সাধু সন্তের কাতারে ফেলে দিচ্ছিস আর আমি ভিলেন হচ্ছি দিন দিন। চুপি চুপি কোথায় কি করে বেড়াস সেসব আমাকে জানানোর প্রয়োজনও বোধ করিস না। তা আমাকে জানাবি বা কেন? আমি কে তোর বউ তো মানিস না আমাকে? ঝাঁজের সাথে কথাগুলো বলে নীরা। নীরার কথা শুনে মোর্শেদের চক্ষু কোটর থেকে বের হওয়ার উপক্রম। বলে কি মেয়ে, একটু আগের প্রন্দোষী নারী থেকে এখন একেবারে রণনারী। সে অবাক হয়ে তাকায় নীরার দিকে। আমি তোকে বউ মানি না নাকি তুই আমাকে বর মানিস না? তুই তো এই সম্পর্ককেই স্বীকার করতে চাস না। তবে আমি কেন আগ বাড়িয়ে তোর সাথে কথা বলতে যাব? বল, মানিস আমাকে? আমি মানি বা না মানি তুই তো মানিস। তবে আমাকে কিছু জানাস না কেন? নীরা গোয়ারের মতন বলে, কি বলিনি তোকে?
এই যে মীরা আপাকে তুই সাহায্য করেছিস, সে বড় বিপদে পড়ে আমাদের ওখানে গেছিল। এসব তো বলার ব্যাপার নয় যে বলবো। তাছাড়া বড় আব্বু নেই এসব বলে খামোখাই বাড়িতে সকলকে টেনশন দেওয়ার দরকারটা কি? আমি অন্য কাউকে বলার কথা বলছি না, আমাকে বলার কথা বলছি। তোর নিজের জানার ইচ্ছে থাকলে তুই নিজেই জানতে পারতি। সেই কবে মীরা আপা পালিয়ে গেছিল সেটাতে তুই আমাকেই দোষী ভেবে বসে আছিস। আমি কেন তোকে কিছু বলতে যাব? পরে ভাববি আমি তোর কাছে ভালো সাজার জন্য এসব করছি। মোর্শেদ অভিমান ভরা কণ্ঠে বলে। অথচ আমি চেয়েছিলাম মীরা আপা যেন ওই ছ্যাচড়ার সাথে না পালায়। তাই বড় আব্বুকে এসে বলেছিলাম। বড় আব্বুর রাগ বেশি, সে কিছু না ভেবেই মীরা আপাকে পিটুনি দিল। আর মীরা আপার যে দারু গেড়ে বসলো, সে পরদিন ভোরেই সুযোগ বুঝে পালালো। এতে আমার কি দোষ সেটা বল? নীরা ভারী লজ্জা পেল মোর্শেদের কথা শুনে। সে মোর্শেদের বুকের ভেতর আর একটু সেধিয়ে গেল। বাবার মীরা আপাকে এভাবে মারতে দেখে তোকেই দোষী মনে হয়েছিল। তুই তো জানিস না, মীরা আপার যাওয়ার পর মা রাতে ঘুমাতো না। মাঝে মাঝেই মাকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদতে। আর বাবা কেমন চুপচাপ হয়ে গেছিল দেখেছিস তো? সেই রাগী মানুষটাকে আর খুঁজে পাইনি কখনো। হুম, দেখেছি বলেই তোর সাথে বিয়েতে আমি আপত্তি করিনি। কারণ তার ভয় ছিল তুইও মীরা আপার মতো কোনো ভুল না করে ফেলিস। অথচ তোকে নিয়ে বড় আব্বুর অনেক স্বপ্ন ছিল। বলতো, বুঝলি মশু, আমার এই মেয়েটা অনেক ভালো। ওই একমাত্র এই পরিবারটাকে একটা বাঁধনে বেঁধে রাখতে পারবে। ও সবাইকে মানিয়ে চলতে পারে। সেই তুই কিনা আমার সাথে বিয়ে নিয়ে কত কিছু করলি। আচ্ছা, বলতো আমি কি এতই খারাপ যে তুই আমার সাথে এমন ব্যবহার করেছিস? জানি না, তুই তো খারাপই। তুই খারাপ না হলে বাবা কেন আমার চাইতে তোকে বেশি ভালোবাসে? ওহহ, দেখি ছাড় তো, এভাবে চুপচাপ বসে থেকে খামোখাই আমাকে টেনশন দিয়েছিস। এখন দয়া করে ফ্রেশ হতে দে, আর কিছু খেতে দে। মোর্শেদ বিরস বদনে বলে ওঠে। নীরাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। হঠাৎ করে মোর্শেদকে এমন ঠান্ডা গলায় কথা বলতে দেখে নীরা অবাক হলো। মনে মনে ভাবলো, ওর আবার কি হলো? ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। নীরা উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মোর্শেদের দিকে। খাবার আইটেম খুব সামান্য, খিচুড়ি, ডিম ভাজি আর বেগুন ভাজা। মোর্শেদ চুপচাপ খেয়ে যাচ্ছে, কিছু বলছে না। নীরারও প্রচন্ড খিদে পেয়েছে, অথচ ও চাইছে মোর্শেদ একবার ওকে খেতে বলুক নিজ মুখে। খিচুড়ি কেমন লাগছে খেতে? ভালো। তুই না খেয়ে বসে আছিস কেন? এই তো খাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। প্লেটে ভাত নিতে নিতে নীরা ভাবছিল মীরার সাথে দেখা হওয়ার কথা বলবে কিনা। ভাবতে ভাবতে বলেই ফেলল, আজ মীরা আপার সাথে দেখা হলো। সাথে আপার ছেলেও ছিল। হুমম, তোর সাথে যে মীরা আপার যোগাযোগ আছে সেটা বলিসনি তো? যতটুকু যোগাযোগ রাখা প্রয়োজন ততটুকু রেখেছি। আমার ব্যক্তিগত কোনো বেনিফিটের জন্য তো যোগাযোগ রাখিনি। এটা আর আলাদা করে বলার কি আছে? বুঝলাম, তুই নাকি তার অনেক উপকার করেছিস। মোর্শেদ এবার খাওয়া থামিয়ে নীরার দিকে তাকালো। মীরা আপার কথা শুনেই কি তোর মনে আমার জন্য প্রেম জেগেছে? দুদিন আগেও তো আমাকে তোর সহ্য হতো না, আর আজ এত কথা বলছিস যে? না, ব্যাপারটা সেরকম নয়। তাহলে কি রকম আমাকে একটু বুঝিয়ে বল। তোর নিজের তো আমার প্রতি বিশ্বাস নেই। অন্যের কথা শুনে এখন এসেছিস? ছোটর থেকে একসাথে বড় হয়েছি, তবুও আমার প্রতি তোর কোনো ফিলিংস নেই। তাহলে এখন কিসের জোরে এত কথা বলছিস? আসলে তুই যা ভাবছিস তা নয় মোটেও। তোকে কখনো স্বামী রূপে ভাবিনি। নিজের পরিবারের ভেতর বিয়েটা আমার ভালো লাগে না। মোর্শেদ বাঁকা হাসি দিল। তোর আমার বিয়েটা ছোটর থেকেই ঠিক করা ছিল নীরা। এজন্যই তোকে আমার 2 বছর পরে স্কুলে দেওয়া হয়েছিল। যেহেতু আমি বড় ছেলে আর আমার সাথে তোর ম্যাচ হয়, তাই পরিবারের বড়রা নিজেদের ভেতর আগে থেকেই কথাবার্তা বলে রেখেছিল। এসব কি তুই জানতিস না? জানতাম, কিন্তু মানতে চাইতাম না। আর মীরা আপার ঘটনার পর তো আরো না। আমাদের জীবনের অশান্তির জন্য তোকেই দায়ী মনে হতো। আর এখন কি মানতে পেরেছিস? নেহাত আমি বড় আব্বুকে খুব ভালোবাসি, তাই তোর সব বাজে ব্যবহার সয়ে গেছি। ও হ্যাঁ, আরো একটা কারণ আছে। ছোটর থেকেই তোকে বউ ভেবেছি নিজের, তাই মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছিলাম। তবে তোর দিক থেকে সাড়া না পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি। দাদিজান না থাকলে হয়তো সম্পর্কটাই ঝুলিয়ে রাখতাম না। বুড়িকে এই বয়সে আর দুঃখ দিতে চাই না। আমাদের নিয়ে বুড়ির আশা অনেক। কি বলছিস এসব? আমি তো এমনটা কখনো বলিনি। নীরা দুঃখী গলায় বলল। মুখে না বললেও আচরণে বুঝিয়েছিস তো। পুরনো কথা কেন তুলছিস? ওহো, তুলবো না। এখন কি একদিনে আমায় ভালোবেসে ফেলেছিস? শোন নীরা, আমি তোর ভালোবাসাটা চাই। তুই মন থেকে যখন আমার জন্য ফিল করবি তখন আমায় বলিস। কিন্তু অন্য কারো কথা শুনে আমাকে ভালো ভেবে আমার প্রতি অ্যাট্রাক্ট হওয়া চাই না। বুঝেছিস? মোর্শেদ অর্ধেক খাওয়া রেখে উঠে পড়ে। কি হলো, উঠলি যে? খাবি না? না, থ্যাঙ্কস, কষ্ট করে আমার জন্য রান্না করেছিস। উদ্ধৃতি চিহ্ন। মোর্শেদ হাত ধুয়ে নিল। নীরার কান্না পেয়ে গেল আচমকা। সে তো মোর্শেদকে ভালোবাসতে চায়, বুঝতে চায়, তাই বলে এত কড়া কথা শোনাবে? সে না হয় না জেনে ভুল করে ফেলেছে। এখন কি সারা জীবন ভুলের খেসারত দিতে হবে? নীরা নিজে থেকেই চোখ মুছল। না, মোর্শেদ ঠিকই বলেছে। ভুল যেহেতু ওর, তাই শুধরে নেওয়ার দায়টা ওর।
সে ঠিকই আবার মোর্শেদের মন জয় করে নেবে, সেই সাথে মায়ের রাগটাও পানি করে দেবে। বাবা নেই তো কি হয়েছে? মীরা আপার কারণে বাবা যতটুকু দুঃখ পেয়েছিল, অপমানিত হয়েছিল, পরিবার আর সমাজের কাছে তার চাইতে দ্বিগুণ সম্মান আর ভালোবাসা সে বাবাকে ফেরত দেবে। তখন নিশ্চয়ই মা তাকে মাফ করে দেবে। বাবার বিশ্বাস আর ভরসার পরীক্ষায় তার উত্তরে যেতে হবে। সবকিছু ভেবে নিয়ে নীরা মনে মনে ভারী শান্তি অনুভব করে। নিজের ভেতর একটা প্রেরণা পায়। টেবিল গোছাতে গোছাতে নিজের অজান্তেই গুনগুন করে গান গেয়ে উঠল, ঠোঁটে তার মৃদু হাসি। কপিরাইট ফাহানা _ ইয়েসম্যান।